জুলেখা তার ২ মেয়ে আসমা এবং রিমাকে নিয়ে কদমতলা গ্রামে একটি ছোট বাড়িতে থাকতেন। জুলেখার স্বামী কিছুদিন আগে মারা গেছেন, তাই জুলেখা ভাবেন যে তার মেয়েদের যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। বিশু ভাই, আমি আপনাকে কতবার বলেছি মেয়েটির জন্য একটা বিয়ের সম্বন্ধ আনুন। মেয়েটির বয়স ২০ বছর। ভাবিজি, আমি অনেক জায়গায় কথা বলেছি, কিন্তু সবাই যৌতুক চায়। আমি জানি কেউ এক জিনিস চায়, কেউ আরেক জিনিস চায়। বিশু ভাই, আপনি জানেন আমাদের বাড়িতে কাজ করার কেউ নেই। অন্যের বাড়িতে কাজ করে আমি যে টাকা আয় করি তা দিয়ে সংসারের খরচ চালানো যায়। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে যৌতুক দেব? ভাবিজি, একটা সম্বন্ধ আছে, কিন্তু লোকটির বয়স প্রায় ৫৫ বছর। তার প্রথম স্ত্রী মারা গেছে। তার প্রথম স্ত্রীর ২টি সন্তানও আছে, কিন্তু লোকটির ধনী। আপনার মেয়ের কোনো সমস্যা হবে না। কিন্তু বিশু ভাই অনেক বয়স্ক, মানুষ দেখলে কি বলবে? মানুষের তো কথা বলাই কাজ। ভালো পরিবারে বিয়ে করালে যৌতুক দিতে হবে। আজকাল কেউ যৌতুক ছাড়া বিয়ে করে না, এবং নিজের খরচ চালানোর জন্য টাকা থাকে না। এমন পরিস্থিতিতে তুমি যৌতুক কিভাবে দেবে? আপনি ঠিক বলেছেন বিশু ভাই, আমাদের কাছে ১ পয়সাও নেই। আপনি তাদের সাথে কথা বলে মেয়েটির বিয়ে দিয়ে দেন। কয়েকদিনের মধ্যেই আসমার বিয়ে হয়ে গেল। সে যে লোকটিকে বিয়ে করেছিল তার নাম মোতালেব। মোতালেব একজন সরকারি কর্মচারী ছিল। মোতালেবের ২ ছেলে জহুরুল ও রশিদ, এবং বাড়ির প্রধান ছিল এক বিধবা বোন, তার নাম হালিমা। আজ তোমার মায়ের জন্য বাজার থেকে কিছু ঠান্ডা জিনিস নিয়ে এসো, খুব গরম পড়ছে। মোতালেব তখনই আসে। তার হাতে কিছু জিনিস ছিল। মোতালেব প্রতিদিন কিছু না কিছু উপহার নিয়ে আসত আসমাকে খুশি রাখার জন্য। কিন্তু আসমা কেন মোতালেবের কাছে বসে হাসতে এবং কথা বলতে দ্বিধা করত তা সে বুঝত না। এর কারণ ছিল এতদিন পর্যন্ত এমন একজন মানুষ ছিলেন তার বাবা, যার সামনে সে মাথা নিচু করে শরীর লুকিয়ে হাঁটত। এখন তার সমবয়সী একজন পুরুষ হলো তার স্বামী। সে তাকে ভালোবাসার বস্তু মনে করত না, বরং শ্রদ্ধার বস্তু মনে করত। সে তার কাছ থেকে পালিয়ে যেত। মোতালেবের সামনে এলে সে লজ্জা পেত। হরে গিন্নি, তুমি আমাকে দেখেই পালিয়ে যাও কেন? যেন আমি কোনো ভয়ঙ্কর প্রাণী। আরে আমি তোমার স্বামী। যদি তুমি এভাবে লজ্জা পেতে থাকো তাহলে ঘর চলবে কিভাবে? তুমি এখন থেকেই বাড়ির মালিক, যা ইচ্ছা করো। মোতালেব তার বোন হালিমাকে ডেকে তার কাছ থেকে ঘরের চাবি কেড়ে নিয়ে আসমাকে ঘরের কোষাধ্যক্ষ করে তোলে। হালিমা, এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না। তোমার যা প্রয়োজন আসমাকে বলো, যে তুমি হালিমার যত্ন নাও। বেচারি মেয়েটি সারাদিন চিন্তিত থাকে। ঘরে তার যা প্রয়োজন তাই চেয়ে নাও। আমি তোমাকে আমার মাসিক বেতন দেব, কারণ এখন তোমাকে ঘরের সব খরচ বহন করতে হবে। মোতালেব আসমাকে তার পুরো মাসের রোজগার দেয়। সে ভেবেছিল এই টাকা দেখে আসমা খুব খুশি হবে। অন্যদিকে মোতালিবের বোন হালিমা এলাকার মহিলাদের কাছে আসমার সম্পর্কে অনেক গল্প করে। ওহো, সে আসার পর থেকে সে বাড়ির মালিক হয়ে উঠেছে। সে প্রতিটি পয়সার হিসাব রাখে। আমি যদি আমার প্রয়োজনের জন্য কিছু টাকা চাই, সে গড়িমসি করে। তারপর ৩-৪ বার চাওয়ার পরেই সে টাকা দেয়। আরে বোন, তোমার ভাইয়েরও কি বৃদ্ধ বয়সে এই তরুণীকে বিয়ে করতে হয়েছিল? কিছু মিল থাকা উচিত। সে তার মেয়ের মতো দেখতে। সে এই মেয়েকে বিয়ে না করে কিছু বয়স্ক মহিলাকে বিয়ে করলে ভালো হতো। ঠিক আছে, এসো বোন, আমি চলে যাচ্ছি। আমি জানি না হতভাগ্যা মেয়েটি ঘরে কি করবে। বাচ্চারা নিশ্চয়ই স্কুল থেকে ফিরে আসছে। আমাকে যেতে হবে, দেখতে হবে যে সে কি খাবার রান্না করেছে কিনা। এমন নয়তো বাচ্চারা ক্ষুধার্ত হয়ে বসে আছে। মোতালেব যখন আসমাকে ঘরের কোষাধ্যক্ষ করে তুলেছিল, সেই দিন থেকেই হালিমা আসমাকে ঈর্ষা করতে শুরু করেছিল। হালিমা সবসময় আসমাকে তিরস্কার করত এবং তার উপর নতুন নতুন অভিযোগ করত। একদিন আসমা যখন কোনো কাজে ছাদে যায়, তখন হালিমা বলে, না তোমার লজ্জা আছে না শরম আছে? তুমি একটা নির্লজ্জ জিনিস খেয়ে ফেলেছ। এখন কয়েকদিন পরেই বাজারে নাচবে। মানুষ যদি দেখে যে পরশুর পুত্রবধূ ছাদে দৌড়চ্ছে, তাহলে কি বলবে? আরে তুমি কি তোমার বাড়ি থেকে কিছুটা শিখেছ নাকি শিখো নাই? দিদি, আমি কাপড় আনতে গিয়েছিলাম। ঝড় খুব দ্রুত আসছিল। আমি গিয়েছিলাম যাতে কাপড় উড়ে না যায়। আরে আমাকে বলতি, আমি কি মরে গিয়েছিলাম? কিন্তু তুই আমাকে কেন ডাকবি? তোর তো অন্যদের সাথে প্রেম করতে হবে। তোর ঘরের সব কাজ এভাবেই পড়ে আছে। বাচ্চারা নিশ্চয়ই স্কুল থেকে ফিরে আসবে। তুই কি তাদের জন্য খাবার রান্না করেছিস নাকি করিস নাই? আমি সকাল থেকে কাপড় ধুচ্ছিলাম। আমি সবেমাত্র কাজ শেষ করেছি।
এখন আমি খাবার রান্না করতে যাচ্ছিলাম। এই অল্প কিছু কাপড় ধোয়ার জন্য তোমাকে সকাল থেকে বিকেল পর্যন্ত ধোয়ার কাজে ব্যস্ত রাখে। তুমি কোনো কিছুর পারোয়া করো না। তুমি বাচ্চাদের নিয়ে চিন্তা করে না, আমার ভাইয়েরও না। তুমি নিজেই সারাদিন খাও আর বাচ্চাদের ক্ষুধার্ত রাখো। আজ যদি তুমি তাদের মা হতে, তাহলে তুমি তাদের সাথে কত ভালোবাসার সাথে আচরণ করতে। বেচারা লোকটির জীবন ধ্বংস হয়ে গেছে। আগে যখন আমার টাকা ছিল, আমি বাচ্চাদের কিছু টাকা দিতাম, কিন্তু আমার ভাই যখন থেকে তোমাকে টাকা দিতে শুরু করেছে, তুমি বাচ্চাদের 1 টাকাও দাওনি। মা ছাড়া বাচ্চাদের কে চিন্তা করে? আগে তারা 5 টাকার মিষ্টি খেত, এখন তারা 1 পয়সারও আকাঙ্ক্ষা করে। আসমা কিছুলা বলে হালিমার কথা শুনতে থাকে। বেচারা মেয়েটি কখনো উত্তর দেয় না। সে একটা ঘরে গিয়ে অনেক কাঁদে এবং তার ভাগ্যকে অভিশাপ দেয়। কিন্তু হালিমার আসমার প্রতি কোনো দয়া নেই। সে গোপনে তার কথা শুনত। হালিমাকে দেখে আসমা কাঁপত। একদিন আসমা তার স্বামীকে বলল, আপনি একটু দিদিকে বুঝিয়ে বলেন, কেন সে আমাকে বিরক্ত করে? সে কি তোমাকে কিছু বলেছে? সে প্রতিদিন বলে, সে যেরকম ভাষার ব্যবহার করে আমাকে মুখে বলতে দ্বিধা লাগে। যদি সে ঈর্ষান্বিত হয়, তাহলে কেন তাকে বাড়ির মালিক বানিয়ে দেন না? তার কাছে টাকা দিন। আমি চাই সেই বাড়ির মালিক থাকুক। আমি শুধু চাই যে কেউ আমাকে তিরস্কার না করুক। এই কথা বলার সময় আসমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মোতালেব তার ভালোবাসা দেখানোর খুব ভালো সুযোগ পেয়েছে। আমি আজই তার ব্যবস্থা নেব। আমি তাকে স্পষ্ট করে বলবো, যদি তুমি থাকতে চাও তাহলে থাকো, নইলে তোমার পথে চলে যাও। সে এই বাড়ির মালিক নয়, তুমি এই বাড়ির মালিক। সে কেবল তোমাকে সাহায্য করার জন্য এখানে আছে। যদি সে তোমাকে কষ্ট দেয়, তাহলে তার এখানে থাকার কোনো দরকার নেই। আরে আমি ভেবেছিলাম সে একজন বিধবা, এতিম, তাকে মারধর করা হবে এবং এখানেই পড়ে থাকবে। যখন অন্য চাকর বাকররা চাকর হিসেবে কাজ করে, তখন সে আমার বোন। ছেলেদের দেখাশোনার জন্য আমার একজন মহিলা প্রয়োজন ছিল, তাই আমি তাকে রেখেছিলাম। কিন্তু এর অর্থ এই নয় যে সে তোমার উপর রাজত্ব করবে। সেই ছেলেদের তাদের মায়ের কাছে গিয়ে টাকা চাইতে শেখায়। ছেলেরা এসে আমাকে বিরক্ত করে। কিছুক্ষণ শুয়ে থাকা কঠিন হয়ে পড়ে। যদি আমি তাকে ভয় দেখাই, তাহলে সে চোখ লাল করে পালিয়ে যায়। সে মনে করে যে আমি ছেলেদের প্রতি ঈর্ষান্বিত। আল্লাহ নিশ্চয় জানেন আমি বাচ্চাদের কতটা ভালোবাসি। সর্বোপরি তারা আমার নিজের সন্তান। আমি তাদের প্রতি কেন ঈর্ষান্বিত করব? যদি কোনো ছেলে তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে মারধর করো। আমিও দেখব কে তোমাকে কি বলে। আমি জহুরুলকে একটি বোর্ডিং হাউসে পাঠাবো। আমি আজই রশিদকে ঠিক করে দেব। মোতালেব হালিমাকে ডেকে বলে, তুমি কি এই বাড়িতে থাকতে চাও নাকি চাও না? যদি থাকতে চাও তাহলে শান্ত থাকো, অন্যদের থাকার জন্য কষ্ট দিও না। যদি তোমার কিছুর অভাব হয় তাহলে বলো। তুমি আসমাকে নানা রকম কথা কেন বলো? হালিমা বুঝতে পেরেছিল যে তার স্ত্রী মোতালিবকে সব কিছু বলেছে, কিন্তু হালিমা এমন মহিলা নয় যে ভীত হয়ে পড়বে। সে বলল, আরে ভাই, কি হয়েছে যে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছ? তোমার সব বুদ্ধিকে শেষ হয়ে গেছে? গতকাল এসেছে মেয়েটি, চুল ধরে তোমাকে নাচাতে শুরু করেছে, কিছু জিজ্ঞাসা না করে। সে শুধু ডরি টান দিয়েছে আর তুমি তা শুনে নিয়েছ এবং তরবারি বের করে সৈনিকের মতো দাঁড়িয়ে গেছো। তুমি সবসময় আসমাকে বিরক্ত করতে থাকো, তার মধ্যে দোষ খুঁজে বেড়াও। তুমি তাকে প্রতিটি ছোটখাটো বিষয় তিরস্কার করো। যদি তুমি তাকে কিছু শেখাতে চাও, তাহলে তা ভালোবাসা এবং মিষ্টি কথায় বলা উচিত। তিরস্কার থেকে শেখার পরিবর্তে একজন ব্যক্তি ঈর্ষান্বিত হতে শুরু করে। আরে, তোমার ইচ্ছা যেন আমি কোনো বিষয় নিয়ে কথা না বলি। ঠিক আছে, কিন্তু তারপর বলো না যে তুমি ঘরে বসেছিলে, কেন তুমি পরামর্শ দাওনি? আমার কথা যখন বিষের মতো লাগে, তখন কি আমাকে কুকুরে কামড়িয়েছে? আমি যাই বলি না কেন, আমার কিছু যায় আসে না। সে যা ইচ্ছা তাই করুক, আমার কি আসে যায়? এদিকে জহুরুল আর রশিদ স্কুল থেকে ফিরে এলো। ওরা আসার সাথে সাথেই দুজনেই ফুপুর কাছে গিয়ে খাবার চাইল। তোমরা কেন তোমাদের নতুন মায়ের কাছে চাইতে যাও না? আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আজ থেকে আমার কাছে কিছু চাইবে না। তোমাদের যা কিছুর দরকার তোমার নতুন মায়ের কাছ থেকে চেয়ে নাও। মোতালেব 2 বাচ্চাকেই হুমকি দিয়ে বলে, যদি তোমরা দুজনেই তোমাদের মাকে কষ্ট দাও, তাহলে তোমাদের দুজনের পা ভেঙে দেব। আরে, তোমরা সারাদিন এখানে সেখানে যাও, পড়াশোনা করো না? তোমাদেরও একটু পড়াশোনা করা উচিত। যদি আবার শুনি যে তোমরা দুজনেই তোমাদের মাকে কষ্ট দিয়েছ, তাহলে আমি তোমাদের বাইরে কোথাও পড়াশোনা করতে পাঠিয়ে দেব। তুমি কখনো তাকে কিছু বলো না, তুমি শুধু আমাদেরই হুমকি দিয়ে থাকো। তুমি কখনো টাকা দাও না।
আমরা ঠিক এভাবে স্কুল যাই, সব ছেলে মেয়েদের কাছে টাকা আছে, আমরা এভাবেই খালি যাই। এখানে সে বলে তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে আমি তোমাকে অনেক কষ্ট দেব, আমি তোমাকে অনেক মেরে আঘাত করব। আমি কখন বলেছিলাম যে আমি তোমাকে অনেক মেরে আঘাত করব? তুমি ইতিমধ্যে মিথ্যে বলা শুরু করেছো। মিথ্যা বলার একটা সীমা আছে। আমি তোমাকে এত ভালোবাসি যে কেউ আমাকে খারাপ কিছু না বলে। সৎ মা বাচ্চাদের কষ্ট দেয়, কিন্তু আমি নিজে না খেয়ে আমি তোমাদের দুজনকেই খেতে দেই। এই কথা শুনে মোতালেব রশিদের কান ধরে টান দিল। ছেলেটি জোরে কাঁদতে শুরু করল। হালিমা দৌড়ে মোতালিবের হাত থেকে বাচ্চাদেরকে কেড়ে নিয়ে বলল, আরে ছেড়ে দাও, বাচ্চাটাকে কেন মারবে? ও ও ও, ছেলেটার কান লাল হয়ে গেছে। সকলে সত্যিই বলে নতুন বউ পেলে অন্ধ হয়ে যায়। এখনই তার এই অবস্থা, না জানি আগে কি হবে। এখন একমাত্র আল্লাহই বাড়িটিকে বাঁচাতে পারেন। আসমা বাচ্চার কানের ব্যথা দেখতে পাচ্ছিল না। সে তাকে বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু হালিমা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল। প্রথমে তুমি আগুন জ্বালিয়েছিলে, এখন তুমি তা নিভিয়ে দিতে ছুটে এসেছো। যদি তোমার নিজের ছেলে থাকতো তাহলে তার ব্যথা বুঝতে পারতে, কিন্তু তুমি অন্যের বাচ্চাদের কষ্ট কিভাবে বুঝবে? আমি এই বাচ্চাদের কষ্ট দেখতে পাচ্ছি না, না হলে আমি অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। সে তো এখানে দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কোন আগুন জ্বালালাম? আমি শুধু বলেছিলাম যে ছেলেরা বারবার আমার কাছে টাকা চাইতে থাকে। এছাড়া আমার মুখ থেকে যদি আর কিছু বের হয় তাহলে আমার চোখ অন্ধ হয়ে যাবে। আমি নিজের চোখেই দুজনের দুষ্টুমি দেখতে পাচ্ছি। আমি অন্ধ নই। তোমরা দুজনেই একগুঁয়ে এবং স্পষ্টভাষী হয়ে গেছো। জহুরুল, আমি আজই তোমাকে হোস্টেলে পাঠাবো। আমি শিক্ষকের সাথে কথা বলেছি, তার সব জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি এখনো পর্যন্ত তাদের কোনো দুষ্টুমি লক্ষ্য করনি। আজ এত তাড়াতাড়ি চোখ খুলে গেল কেন? ছেলেটি হোস্টেলে একা কিভাবে থাকবে? যদি তার মা হতো তাহলে সে কখনোই এটা হতে দিত না। তুমি ওকে নষ্ট করেছো। যদি আমি তোমাকে ঘরের মালিক বানাতাম তাহলে ও নষ্ট হতো না। আমি তোমার জীবন নষ্ট করছি, আমার কারণেই তোমার জীবন নষ্ট হচ্ছে। আমি চলে যাচ্ছি। ওরা তোমার ছেলে, তুমি ওদের মারতে পারো, কাটতে পারো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই বলে হালিমা সেখান থেকে চলে গেল। বাচ্চাটার কান্না দেখে আসমা চিন্তিত হয়ে পড়ল। সে রশিদকে তার ঘরে নিয়ে এসে শান্ত করার চেষ্টা করল, কিন্তু বাচ্চাটা আরও জোরে কাঁদতে লাগল। মোতালেব ভেবেছিল এখন আসমা তার সাথে অনেক হাসবে, মজা করবে, কিন্তু তার আশা পূরণ হয়নি। আগে আসমা মাঝে মাঝে হেসে তার সাথে কথা বলতো, কিন্তু এখন সে বাচ্চাদের লালন পালনে ব্যস্ত থাকে। সে যখনই বাড়ি আসতো তখন সে তার কাছে বাচ্চাদের বসে থাকতে দেখত। কখনো সে তাদের গোসল করাতো, কখনো সে তাদের পোশাক পরতো, কখনো সে তাদের সাথে খেলা খেলতো এবং কখনো সে তাদের গল্প বলতো। একদিন মোতালেবের এক বন্ধু তার সাথে দেখা করতে এসে বলল, আরে বন্ধু, আজকাল তুমি নিশ্চয়ই তোমার নতুন বউয়ের সাথে খুব সুখে জীবনযাপন করছো। তুমি খুব ভাগ্যবান যে এই মধ্য বয়সে তুমি একজন তরুণী বউ পেয়েছো। সে নিশ্চয়ই তোমার খুব যত্ন নিচ্ছে। দেখো, এখানে জীবন এলোমেলো হয়ে উঠছে। আমি আবার দ্বিতীয় বিয়ে করতে চাই। যদি তোমার কোনো মেয়ের সন্ধান জানা থাকে তাহলে আমাকে বলো। আরে এমন ভুল করো না, না হলে তুমি আফসোস করবে। মেয়েরা কেবল ছেলেদের সাথেই খুশি। এখন তুমি আর আমি এর জন্য ভালো নই। আমি তোমাকে সত্যি বলছি, বিয়ে করার জন্য আফসোস করছি। আমি একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি। ভেবেছিলাম আরো 5-7 বছর জীবন উপভোগ করব, কিন্তু এখন মনে হচ্ছে আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আরে মোতালে বন্ধু, তুমি কি বলছো বন্ধু? কিশোরীকে তোমার নিয়ন্ত্রণে আনা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? আরে শুধু ওদের ঘুরতে নিয়ে যাও, মজা দেখাও, ওদের চেহারার প্রশংসা করো, আর ওরা এগুলো করতে বেশি ভালোবাসে। আরে ভাই, আমি এসব করতে করতে ক্লান্ত হয়ে গেছি ভাই। আচ্ছা, তুমি আমার পরামর্শ মেনে তোমার মুখের চিকিৎসা করা উচিত। আজকাল এখানে একজন প্লাস্টিক সার্জারি ডাক্তার আছেন, যিনি বার্ধক্যের সমস্ত লক্ষণ দূর করে দেন। মুখে বলি রেখা বা ধূসর চুল থাকার কোনো উপায় নেই। আমি জানি না সে কি জাদু করে। আমি বলছি যে সে একজন মানুষের মুখ বদলে দেয়। কি সত্যি? এটা খুব ভালো জিনিস, কিন্তু তার পারিশ্রমিক কত? আমি পারিশ্রমিক সম্পর্কে জানি না। সে হয়তো এমন কাজের জন্য 1000 টাকা নিচ্ছে, এর চেয়ে কম হতে পারে না। সে নিশ্চয়ই অদ্ভুত ভণ্ড। সে নিশ্চয়ই বোকাদের ডাকাতি করছে। সে নিশ্চয়ই মেকআপ করছে এবং 3-4 দিন ধরে মুখ মসৃণ থাকবে, এরপর সব নষ্ট হয়ে যাবে। এসব বিজ্ঞাপনী ডাক্তারদের আমি বিশ্বাসও করি না। দেখো, যদি 10 কোটি টাকার ব্যাপার হতো তাহলে আমি এটা করার চেষ্টা করতাম।
অন্তত আমার তো ভালোই লেগেছে। 1000 টাকা অনেক টাকা ভাই। আরে তোমার কাছে এ 1000 টাকা বড় কথা ভাই, এটা তোমার 1 সপ্তাহ আয়। যদি আমার 1000 টাকা থাকতো তাহলে প্রথমেই আমি এই কাজ করতাম। 1 ঘন্টা যৌবনের মূল্য 1000 টাকার চেয়ে অনেক বেশি বন্ধু। আরে বন্ধু, আমাকে কিছু সস্তা প্রতিকার বলো, এত টাকা আমি দিতে পারবো না। তাহলে ছোট ছেলেদের মতো পোশাক পরো, গলায় সোনার চেন, চোখে মাস্কারা আর চুলে সুগন্ধি তেল। তোমাকে যুবক করা জরুরি। একটু কষ্ট হবে, কিন্তু তারপর দেখো সে তোমার সাথে কেমন হাসতে হাসতে কথা বলবে। আর হ্যাঁ, 10-20টি কবিতাও মুখস্থ করো। যখনই তুমি কথা বলবে, শায়েরি আবৃত্তি করার সময় এটা করো। 1 মাসের জন্য আমার কথাগুলো পরীক্ষা করে দেখো ভাই। যদি সে তোমাকে ভালোবাসতে শুরু না করে, তাহলে তুমি যত জরিমানা চাও আমি তা দেব। মোতালেব তখন এইসব কথা শুনে এসে ফেলল, কিন্তু কিছু কথা তার মনে গেঁথে গেল। সেই দিন থেকে সে প্রতিদিন তরুণ দেখানোর জন্য কিছু না কিছু কাজ করত। আসমার সাথে যখনই কথা বলতো, সে অবশ্যই 2-1টা শায়রি আবৃত্তি করত। মোতালিবের কৌশল কাজ করত। পরের দিন যখন মোতালিব অফিস থেকে বাড়ি ফিরত, তখন সে আসমাকে তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখত। আজ অনেক দিন পর সে এই পদ্ম ফুটতে দেখল। আজ এত দেরি কেন করলে? দিনরাত অপেক্ষা করতে করতে চোখ ক্লান্ত হয়ে যায়। সময় মতো বাড়ি ফিরে এসো। আরে গিন্নি, অফিসে অনেক কাজ আছে, ওভারটাইম আলাদাভাবে দেওয়া হয়। এখনো কিছু কাজ বাকি ছিল, কিন্তু আমি মাথা ব্যথার অজুহাত দেখিয়ে বাড়ি ফিরে এসেছি। তুমি এত কাজ কেন করো? তোমার যতটা আরামে করা যায় ততটাই কাজ করা উচিত। জীবন উৎসর্গ করে কাজ করা যায় না। আমি টাকার লোভী নই। তুমি আরামে থাকলে অনেক টাকা পাবো। আরে গিন্নি, আসন্ন রিজিকে তো অস্বীকার করা যাবে না। রিজিক যদি রক্ত মাংসের উপহার নিয়ে আসে, তাহলে তার না আসাই ভালো। আমি টাকার ক্ষুধার্ত নই। এই সময় জহুরুল স্কুল থেকে ফিরে বলল, আম্মা, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আসমা একটা প্লেটে খাবার এনে জহুরুলকে দিল। জহুরুল খাবার নিয়ে চলে গেল। আগে সে ঘরে আসতো না। আমার সাথে কথা বলতেও লজ্জা পেত। যদি তার কিছুর প্রয়োজন হতো, বাইরে থেকে চাইতো। যখন থেকে আমি তাকে ডেকে বলেছিলাম, তখন থেকেই সে আসতে শুরু করেছে। মোতালেব জহুরুলের উপর সন্দেহ করতে শুরু করে, আর কিছুটা বিরক্তির সাথে বলল, কেন সে তোমার কাছে খাবার চাইতে আসে? ওকে এভাবে এখানে আসতে দিও না, দিদির মাধ্যমে পাঠাও। প্রশংসা পাওয়ার লোভে আসমাই কথা বলেছিল। সে দেখাতে চেয়েছিল যে সে তোমার ছেলেদের কতটা ভালোবাসে। এটা কোনো নকল ভালোবাসা ছিল না, সে সত্যিই ছেলেদের ভালোবাসত। কিন্তু আসমার ভাবনা উল্টো হয়ে গেল। মোতালেব জহুরুলকে সন্দেহ করতে শুরু করে। সে আসমার কাছ থেকে তাকে দূরে রাখতে চেয়েছিল। তাই মোতালেব বলল, দেখো, আমি চাই তুমি কাল থেকেই স্কুলে থাকো। আমি শিক্ষকের সাথে কথা বলে তোমার ব্যবস্থা করে দেব। আমার সেখানে থাকতে কোনো সমস্যা নেই। তুমি যখনই বলবে আমি চলে যাব। জহুরুল দুঃখের সাথে তার ফুপুর কাছে গিয়ে বলল, বাবুজি আমাকে কাল থেকে স্কুলে থাকতে বলেছেন। তিনি বলছিলে যে তুমি এখানে ভবঘুরের মতো ঘুরে বেড়াও। আমি যদি স্কুলে থাকি তাহলে আমি ভবঘুরে থেকে রক্ষা পাবো। জহুরুল একজন প্রতিশ্রুতিশীল ছেলে ছিল। মোতালিবও এটা জানত, কিন্তু সে তাকে আসমার কাছ থেকে দূরে রাখতে চেয়েছিল। সেই কারণেই সে তাকে স্কুলে পাঠাচ্ছিল। তখন হালিমা বলল, এটা তোমার নতুন মায়ের ইচ্ছা। সে নিশ্চয়ই তোমার বাবার কান ভেঙিয়েছে। না ফুপু, তার সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। ওই বেচারা মহিলা ভুল করেও কিছু বলে না। তার চরিত্র সম্পর্কে তুই কি জানিস? এই আগুনটা সে জ্বালিয়ে দিয়েছে। দেখ, আমি এখনই গিয়ে ওকে জিজ্ঞাসা করব। হালিমা রেগে আসমার কাছে গেল। বাড়ির মালিকের ক্ষমতা ছাড়তে ছাড়তে সে তাকে গালিগালাজ করতে, কান টেনে আনতে, জ্বালাতন করতে, কাঁদাতে ছাড়তে রাজি ছিল না। আসমা তাকে সম্মান করত, ভয় দেখাত, কোনো উত্তর দিত না। সে চেয়েছিল হালিমা তাকে সংসারী কাজে শিক্ষা দিক, তার ভুল সংশোধন করুক, সবকিছুর উপর নজর রাখুক। কিন্তু হালিমা তার উপর রেগে রইল। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে একা থাকতে চাও? তুমি কি সবসময় ভাইয়ের কানে এইসব কথা ভরে রাখো? কি হয়েছে দিদিজি? আমি কাউকে কিছু বলিনি। জহুরুলকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রস্তুতি চলছে, আর তার উপরে তুমি বলছো যে আমি কিছু বলিনি। তুমি কি এটা দেখতে পাচ্ছ না? দিদিজি, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমি কিছুই জানি না। আমি যদি তার সম্পর্কে মুখ খুলে থাকি, তাহলে আমার চোখ অন্ধ হয়ে যাক। আমি আল্লাহর নামে শপথ করছি। তুমি কেন অযথা শপথ করছো? এখন পর্যন্ত মোতালেব কখনো ছেলেটির সাথে এমন কথা বলেনি। জহুরুল 1 সপ্তাহ ধরে তার মামাদের বাড়িতে গিয়েছিল। সে এত ভয় পেয়েছিল যে সে নিজেই গিয়ে তাকে নিয়ে এসেছিল। এবার সে নিজেই জহুরুলকে বাড়ি থেকে বের করে স্কুলে ভর্তি করি।
ছেলেটির এক চুলও যদি বাঁকা থাকে তাহলে তুমি জানবে সে কখনো বাইরে থাকেনি। খাবারের পরোয়া করে না, পোশাকেরও পরোয়া করে না, সে যেখানেই বসে ঘুমায়। সে বড় হয়েছে, কিন্তু তার স্বভাব ছেলের মতো। সেই স্কুলেই মারা যাবে। কেউ কিছু খেয়েছে কিনা কেউ পরোয়া করে? ঘরে যখন জিজ্ঞাসা করার কেউ থাকে না, তখন বাইরে কে জিজ্ঞাসা করবে? মোতালেব অফিস থেকে ফিরে আসার পর আসমা তৎক্ষণাৎ তাকে জহুরুলের কথা বলল। তুমি আমাকে জহুরুলকে স্কুলে রেখে আসতে বলছো? আমি আজকাল একটু ইংরেজি পড়া শিখতাম, সে চলে গেলে আমার পড়াশোনায় ক্ষতি হবে। মোতালেব এতদিন জানতো না যে আসমা জহুরুলের কাছ থেকে ইংরেজি পড়ে শেখে। আসমা ভাবছিল যদি সে একটু ইংরেজি বলতে শেখে তাহলে সে মোতালেবের সাথে কথা বলে তাকে অবাক করে দেবে। কিন্তু এ কথা শুনে মোতালেব ভয় পেয়ে গেল। সে তার সুর বদলে বলল, সে কবে থেকে তোমাকে পড়াচ্ছে? তুমি আমাকে এই কথা আগে কখনো বলনি। আসমা কখনো মোতালিবের এরকম রাগান্বিত চেহারা আগে কখনো দেখেনি। সে ভয় ভয় বলল, তার পড়াশোনায় কোনো ক্ষতি হয়নি, আমি যখন সে ফ্রি থাকে তখনই তার কাছ থেকে পড়াশোনা করেছি। এই কথা শুনে মোতালেব কপালে হাত দিয়ে চিন্তিত হয়ে পড়ল। ব্যাপারটা তার ধারণার চেয়েও অনেক বেশি বেড়ে গিয়েছিল। মোতালেব নিজের উপর রেগে গেল যে কেন আমি এই ছেলেটিকে আগে বাইরে রাখার ব্যবস্থা করিনি। এখন বুঝতে পারছি কেন এই রানী আজকাল এত খুশি দেখাচ্ছে। আগে ঘরটা এত সাজানো ছিল না। পরের দিন মোতালিব জহুরুলকে হোস্টেলে রেখে আসে। হোস্টেলে যাওয়ার পর জহুরুল তার প্রথম মায়ের কথা মনে করে খুব কাঁদে। সে কিছু খায় না, পান করে না, যার কারণে তার শরীর শুষ্ক হয়ে যায়। আসমা যখন এই কথা জানতে পারে তখন সে খুব চিন্তিত হয়। রশিদ, তুমি স্কুলে গিয়ে জহুরুলকে ডেকে আনো, সে অসুস্থ হতে পারে, সেখানে তার যত্ন নেওয়ার কেউ নেই। তুমি জহুরুলকে বলো যে মা তোমাকে ডেকেছে, সে তোমাকে খুব মনে করছে। মা, আমি কালকে ভাইয়াকে ডেকে আনবো। ভাইয়ের জন্য তুমি চিন্তা কেন করো? দেখো ভাইয়ের জন্য তোমার কি অবস্থা খারাপ হয়ে গেছে। পরের দিন রশিদ জহুরুলের সাথে স্কুলে দেখা করতে যায় এবং জহুরুলকে বলে যে ভাইয়া, মা তোমাকে ডেকেছে। তুমি এখানে আসার পর থেকে সে কিছুই খায়নি। সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, সারাদিন কাঁদতে থাকে। কিন্তু বাবুজি এলে তাকে খুশি রাখার জন্য সে হাসতে শুরু করে। গতকাল যখন আমি এখানে আসছিলাম তখন সে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। আমি বলছিলাম যে সে বলতেছিল যে এই বাড়িতে আর কখনো পা রাখবে না। আমি মিথ্যা বলিনি, তুমি আমাকে এ কথা বলতে বলেছিলে। এই কথা শুনে সে কাঁদতে শুরু করে। ইতিমধ্যে সেখানে বাবুজি এসেছিল। সে তৎক্ষণাৎ চোখ মুছতে মুছতে তার কাছে গেল। সে 2 দিনের মধ্যে এত রোগা হয়ে গেছে, এটা দেখে তার প্রতি তোমার করুণা হবে, তাই আমার সাথে চলো। আকাশ উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এখন সে বুঝতে পারে এবং নিজেকে বলতে শুরু করে যে আজ পর্যন্ত কোনো বাবা তার ছেলের ওপর এত নিষ্ঠুর কলঙ্ক চাপাতে পারেনি। বাবুজি আমার উপর এই সন্দেহ কেন করছেন? এর কারণ কি? আমার মধ্যে সে কি দেখে সন্দেহ করেছিল? হ্যাঁ, এখন মনে আছে, আমি আমার নতুন মায়ের কাছে কিছু খেতে চাইতে গিয়েছিলাম। বাবুজি তখন সেখানে বসেছিলেন, তার মুখ লাল হয়ে গিয়েছিল। সেদিন থেকে আমার নতুন মা আমাকে পড়াতে বাধা দিলেন। যদি আমি জানতাম যে আমার বাড়িতে আসা যাওয়া, মায়ের সাথে কথা বলা এবং তাকে শেখানো বাবা এতে খারাপ লাগতো, তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। মা কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার সরল হৃদয় কিভাবে এই ধাক্কা সহ্য করবে? বেচারা মেয়েটি আমাকে তার ছেলের মতো মনে করে, আর বাবা আমাকে সন্দেহ করে। মা 2 দিন ধরে খায়নি, সে সারাক্ষণ কাঁদতে কাকে। আমি তাকে কিভাবে বোঝাবো সে কেন এই দুর্ভাগ্যবান ব্যক্তির জন্য নিজেকে এই ঝামেলায় ফেলছে? সে বারবার আমার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে, কেন সে আমাকে বারবার ডেকে পাঠায়? আমি কিভাবে বলবো যে মা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমার প্রতি আমার হৃদয় পরিষ্কার? বাবুজি, তুমি কি করছো? এই চিন্তাগুলো জহুরুলের স্বাস্থ্যের খুব খারাপ করে দিয়েছিল এবং সে একটি গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়েছিল। ডাক্তাররা এটিকে একটি অসাধ্য রোগ বলে ঘোষণা করেছিলেন। এতে মোতালেব খুব চিন্তিত হয়েছিলেন। সেই দুর্যোগ কল্পনা করতেই মোতালিবের পশম খাড়া হয়ে গিয়েছিল এবং তার হৃদয় ধড়ফড় করতে শুরু করেছিল। কাঁপতে থাকা হাত গরম করার জন্য সে যে আগুন জ্বালিয়েছিল তা এখন তার ঘরে জ্বলছিল। এই করুণা, শোক, অনুশোচনা এবং সন্দেহে তার হৃদয় আতঙ্কিত হয়ে পড়েছিল। যদি তার গোপন কান্নার শব্দ বের হতো, শ্রোতা কাঁদতেন এবং তার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসত। সে তার ছেলের বর্ণহীন মুখের দিকে স্নেহপূর্ণ চোখে তাকালো এবং ব্যথায় আচ্ছন্ন হয়ে তাকে বুকে জড়িয়ে ধরে এত কাঁদতে লাগলো যে তার হেঁচকি উঠতে লাগলো।
বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে ইচ্ছুক সেটিও জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।